অরিত্র কাছে গেছে। অরিত্র আজকে 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 একই সঙ্গে আপনি দুটো স্ট্র্যাটাকে সেই অর্থে বলে সমাজে প্রেজেন্ট করছেন। এক তো আপনি এই মুহূর্তে যাদের খুব দাম এ রাজ্যের বাজারে আপনি অভিনয় করেন, কিন্তু এটা আপনার একমাত্র পরিচয় না। আপনার নিশ্চিতভাবে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অনেকগুলো পরিচয় আছে। আপনি কারুর সন্তান, আপনি কারুর ভাই, আপনি আরও নানান রকমের সামাজিক পরিচয় রয়েছে আপনার, আপনি অনেক কিছু করেন পেশাগতভাবে বা না করুন নেশাগতভাবে করেন। কিন্তু আমি বলছি এগুলোর বাইরে অরিত্র 20 থেকে 30 বছর বয়সী ছেলে মেয়েদের মাইন্ডসেট চেঞ্জ করতে চাই, গ্লোবাল মাইন্ডসেট করতে চাই। এটা একজন দেশের প্রধানমন্ত্রী যিনি বর্তমানে রয়েছেন, ভবিষ্যতে ফিরে আসার আকাঙ্ক্ষা করছেন, স্বাভাবিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যে কেউ করে থাকেন, তিনি বলছেন এটা আমার লক্ষ্য। তিনি বলছেন অলিম্পিক আনা আমার লক্ষ্য। আমি না পাশাপাশি মেলাচ্ছিলাম, বছর বছর ক্লাবগুলোকে 1 লক্ষ টাকা দিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানে একজন বাঙালি প্লেয়ার খেলাতে না পারে একটা সরকারের সঙ্গে এই দেশের প্রধানমন্ত্রীকে, যিনি পরবর্তী একটা অলিম্পিক নিয়ে আসতে চাইছেন। আমার কোথাও দৃষ্টিভঙ্গির তফাৎ চোখে পড়ছে অরিত্র। মুখে বললেই হয় প্রধানমন্ত্রী হবে না, মুখে বললেই হয় প্রধানমন্ত্রী আমরা ঠিক করব। প্রধানমন্ত্রী হওয়ার জন্য, প্রধানমন্ত্রী ঠিক করবার জন্য চিন্তাটা তো প্রধানমন্ত্রী সুলভ হতে হয়, আছে ওটা? দেখুন, রাজনীতির মার্কেটিং স্ট্র্যাটেজির কতগুলো মানে ফাঁক ফোকর আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করছে সেটার একটা অ্যানালিসিস আমি বলছি, যেটা আমার ব্যক্তিগত রিডিং। প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কমিউনিকেশন দেখলে বোঝা যাচ্ছে যে তিনি আঞ্চলিক যে অ্যাসপিরেশনগুলো রাজনীতিতে রিফ্লেক্ট করাতে চেয়েছিলেন সেইগুলো কতটা সফল হয়েছে কতটা ব্যর্থ হয়েছে সেটা অন্য আলোচনা, কিন্তু সেইগুলো দিয়ে আর জনসংযোগ করা যাচ্ছে না। মানে তার কারণ যে প্রতিজ্ঞাগুলো বা যে অ্যাসপেক্টগুলো নিয়ে আসলেই বাংলায় কাজ করা উচিত ছিল রাজনৈতিক ফিল্ডে, সেই জিনিসগুলো হয়নি। এবং তারপরে দুর্নীতি থেকে শুরু করে আরও একাধিক জিনিস একেবারে তৃণমূলকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে একাধিকবার রাজনৈতিক ময়দানে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন যে এই ইন্ডিয়া জোট বা এই যে বিরোধী যে একটা এজেন্ডা তৈরি হয়েছে সেটা খুব একটা শক্তিশালী অবস্থায় ন্যাশনাল পলিটিক্যাল ফিল্ডে নেই। সেই কারণে তিনি যেটা করছেন বলে আমার মনে হয় যে তিনি কনস্ট্যান্টলি ফোকাস পয়েন্টটাকে, যেহেতু বাংলার কথা বললে বাঙালি শুনছে না, তো সেই জন্য এই মোদি ভার্সেস বাংলা এই একটা জিনিস করে মানুষের যদি অ্যাটেনশন পাওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে একটা বড় কিছু হতে চলেছে, সেইটা তিনি করছেন। এই যে তিনি বলছেন যে মোদি প্রধানমন্ত্রী হবেন না, ভালো কথা, যদি না হয় অন্য কেউ হবে, কিন্তু কে হবে সেই উত্তরটা কোথায়? তার বিরোধিতা করতে গেলে একটা মুখ থাকবে, একটা এজেন্ডা থাকবে, তো সে কোনো অল্টারনেট নেই, কেউ জানে না যে তার মুখকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারছেন যে আমি প্রধানমন্ত্রী হিসেবে কন্টেস্ট করতে চাইছি, আমার সেই ক্রেডিবিলিটি আছে, আমার সেই সংগঠন আছে, সেটাও তিনি বলছেন না। একবার তিনি বলছেন আমি ইন্ডি জোটের অংশ, একবার বলছেন আমি অংশ নই, আমি আমার মতো করে লড়ছি। ফলে এই যে একটা জগাখিচুড়ি সিচুয়েশন, এর সামারিটা হচ্ছে এইটাই, একদম সরাসরিভাবে চিফ মিনিস্টার নিজেও জানেন যে ন্যাশনালি কোন সরকার আসছে, কারা ক্ষমতায় আছে না আছে, তা খুব ভালো করেই তিনি বুঝতে পেরে যাচ্ছেন। এখন কেন্দ্রে যা হচ্ছে রাজ্যে অন্তত নিজের সংগঠনটাকে বা নিজের চেয়ারগুলোকে টিকিয়ে রাখার জন্যে উনি কেন্দ্র ভার্সেস রাজ্যের একটা কমিউনিকেশন তৈরি করে সেইটাকে মার্কেটিংয়ের টেবিল করছেন, যাতে মানুষের অ্যাটেনশনটা খানিকটা ওনার দলের দিকে ফিরিয়ে আনা যায়। কিন্তু রূপলী পর্দার জন্য, রূপলী পর্দার মানুষদেরকে প্রার্থী করবার জন্য মুখ্যমন্ত্রীর আকুতি কারণটা কি? নিজের দলের প্রার্থী নেই, নাকি নিজের দলের প্রার্থীরা, ভাস্করবাবু শুরুতেই বলেছিলেন কথাটা, তাদের উইনেবিলিটি কম, এরা এনে লোকে? এর মধ্যে একটা কথা, মানে রূপলী পর্দা থেকে শিল্পীরা যদি রাজনৈতিক বিশ্লেষণে এত প্রজ্ঞা সহকারে সবকিছু বুঝতে পারে, তাহলে রূপলী পর্দার লোকেরা যে রাজনীতি করতে পারবেন না, উনি তো একজন পর্দার লোক। উনি পর্দার লোক, রাজনীতি প্লিজ উত্তর দেবেন না, প্লিজ প্লিজ। ভাস্করবাবু আপনাকে যখন বলছেন, আমি জিজ্ঞাসা করছি আপনাকে, আমি জিজ্ঞাসা করবো আপনার যদি মনে হয় আপনি কথা বলতে চান আপনি নিজের সময় বলুন। ভাস্করবাবু বলতে অনেকে এখন বিশ্লেষক হিসেবে চলে আসছে। দেখুন, আমার প্রথম বক্তব্যটা হচ্ছে যে ফিল্ম আমি বুঝতে পারছি কথা অস্বস্তি হচ্ছে, সেটা আমাকে পেশা নয়, প্লিজ ওকে বলতে দিন। অস্বস্তি হলে অস্বস্তি হলে সত্যিটা শোনার অভ্যাস থাকা হয়। অস্বস্তি হলে সত্য শোনার অভ্যাস থাকতে, প্লিজ বলতে দিন। দেখুন, আমার অন্য কোনো, আমি মনে করি যে রাজনীতি একটি ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড এবং অন্যান্য যে কোনো প্রফেশন থেকে, সে সাংবাদিক হন বা বিচারপতি হন বা ফিল্ম স্টার হন, ক্রিকেটার হন, সমস্ত পেশা থেকেই রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। একটু আটকাবো, সাংবাদিক বলেন বলে বলছি, কোনো সাংবাদিক, আচ্ছা আপনার একটা মনে হয় আমি সকালবেলা পার্লামেন্টে যাবো, বিকেলে এসে অনির্বাণের অগ্নিবাণ করবো, পারবো? দেখুন, আমি খুব সিরিয়াসলি বলছি, ঠিক আছে, আমাকে রেজিগনেশন দিয়ে, মানে শুধু এখান থেকে নয়, গোটা পেশা থেকে
হাত জোর করে পেশাটাকে বিদায় জানিয়ে আমাকে যেতে হবে, তাই তো? দেখুন এরকম কোনো কথা নেই। এবার কিন্তু আমি দল নিরপেক্ষভাবে বলছি। না নিরপেক্ষভাবে বলছি। একজন ফিল্ম স্টার, এটা করবেন কি? অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে একজন রাজনীতিবিদ রাজনীতির শুনে নিন শুনে নিন সুপ্রিম কোর্টের আমি দল নিরপেক্ষভাবে বললাম, আমরা খালি যাইনি কথা ভাস্কর বাবু। আমি অনিচ্ছকের প্রশ্নটা করেছি। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে একজন রাজনীতিবিদ তিনি অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকতেই পারেন, তার ব্যবসা পাতি ইত্যাদি থাকতেই পারে, সুপ্রিম কোর্ট বলেছে। ফলে আমার মনে হয় না যে একটা সেকেন্ডারি প্রফেশন বা ব্যবসা থাকলে সে যদি রাজনীতিতে আসে তাতে কোনো অসুবিধা আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমার অবজেকশন এই যে দেবকে নিয়ে এত কথা হচ্ছে, আমার কোনো আপত্তি নেই এবং আমি এও বিশ্বাস করি যে দেব বা দীপক অধিকারী এই মুহূর্তে সাংসদ হিসেবে যে জায়গায় আছেন খানিকটা শক্তিশালী জায়গাতেই আছেন বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমার অবজেকশনটা হচ্ছে যে তার অ্যাটেন্ডেন্স কম, 11% জাননি দীর্ঘদিন। আচ্ছা, তিনি অধিকাংশ এই যে এখন তিনি প্রচারে গিয়ে বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র অসহযোগিতা করেছে, আজ অবধি তিনি পার্লামেন্টে প্রপার ডিবেটে পার্টিসিপেট করেননি, স্পিকারকে চিঠি দেননি, পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে জানাননি। হিরণ কি না আমি কি বলছি, ঘাটাল মাস্টার এমপি নয়, দাঁড়িয়েছে সে তো। আরে এখন তো ক্যান্ডিডেট নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা হিরণকে নিয়ে বারণ আছে। আচ্ছা, ও বিজেপি তো না হিরণ, রাইট। সেকেন্ড অবজেকশনটা হচ্ছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে দীপক অধিকারী মহাশয় তিনি বলে এসেছিলেন যে দিস ইজ মাই লাস্ট স্পিচ। এখানে একটা সাংগঠনিক দুর্বলতার প্রশ্ন আছে, তার কারণ যে আমি দল ছেড়ে দেবো বা রাজনীতি ছেড়ে দেবো, তিনি দলের সাথে কথা বলে নেননি। তাহলে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টকে প্রতারণা করে এলেন, আমার লাস্ট স্পিচ আমি ছেড়ে দেবো ইত্যাদি বলে টলে এসে তারপরে আবার পরের কিছুদিন বাদেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং মিছিল করে তিনি চলে গেলেন। কাকে টিকিট দেবে এটা এবার থেকে রিপাবলিকরা ঠিক করবে। আপনি হয়তো জানেন না যে রচনা বন্দ্যোপাধ্যায়কে টিকিটটা দেওয়া হয়েছিল ওখানকার গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলা করার জন্য। আপনি আপনার পার্টির ইন্টেলিজেন্স সম্পর্কে আগে জানুন। রচনা বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া হয়েছিল হাওড়ায় হুগলিতে গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলা করবার জন্য, সায়ন্তিকাকে টিকিট দেওয়া হয়েছে বরানগরের লবি প্রবলেম সলভ করবার জন্য। এবার পার্টির ইন্টেলিজেন্স এবার আমি কাকে সুযোগ দেব? সুকন্যা না ভাস্কর বাবু? কার উপরে বিশ্বাস আছে বলুন? সুকন্যা বলবেন না ভাস্কর বাবু? আচ্ছা সুকন্যা, আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করছি। আপনি বলছেন যে আপনারা তৃণমূল কংগ্রেস করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় বিশ্বাস করছেন। আমাকে শুধু একটা কথা বুঝিয়ে দিন, দুটো মাত্র সিট যেগুলো মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন, আমি ইউসুফ পাঠান নিয়ে জিজ্ঞাসা করছি না, হয়তো আপনাদের কাছে আরও ভালো ক্যান্ডিডেট ছিল, দেননি, দয়া করে দেননি, ইউসুফ পাঠানের উপর দয়া করেছেন, 2000 থেকে নিয়ে এসছেন। কিন্তু এই দুটো সিটে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এরা ছাড়া চলবে না। উনি রচনাকে অনেক বুঝিয়ে আজকে নিয়ে এসে প্রার্থী করেছেন, উনি দেবকে কিছুতেই ছাড়তে চান না। তৃণমূল কংগ্রেস এত বড় একটা দল, তার 42টার মধ্যে অন্তত এ রাজ্যের দুটো সিটে দুজন চিত্রতারকাকে না বুঝিয়ে প্রার্থী করা ছাড়া উপায় নেই। আপনারা দেশের প্রধানমন্ত্রী দেবেন 543টা সিটে লড়বেন, আমরা তো জোটে লড়বো, আমরা তো জোটে গিয়ে প্রধানমন্ত্রী আমরা তো জোটকে থেকে প্রধানমন্ত্রীর কথা বলছি। আমরা তো কখনোই বলিনি যে আমরা এককভাবে গিয়ে ওখানে প্রধানমন্ত্রী, আমরা তো এককভাবে ভুল শুনেছেন। তার মানে আপনি কখনো বলতে পারেন না, পেশা কথা বলতে পারেন না, কারণ আমাদের যে বাংলা থেকে সারা ভারতবর্ষে দিচ্ছে কখনো বলে গাড়ি থেকে দর্শকদের ভুল বোঝাবেন না, বাজে কথা বলবেন না। আমি বাজে কথা বলছি না, আমি জোটকে সমর্থন করছি। আপনি জানেন না, ওই আপনি বিকৃত, আপনি বিকৃত, ভাস্কর বাবু, আপনি আপনার কাছে